আরজিকর মামলায় এখন নতুন করে মোড় নিয়েছে, যেখানে আরজিকর মামলায় এবার নির্দেশিকা দিয়েছে হাইকোর্ট। সাজাপ্রাপ্ত ও সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ। আরজিকর মামলায় নয়া নির্দেশ হাইকোর্টের। সাজাপ্রাপ্ত ও সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ, এই নিয়েই এবার আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপির টিকিটে ২৬-এর বিধানসভা নির্বাচনে পানিহাটিতে প্রার্থী হয়ে এই মুহূর্তে জোর কদমে প্রচারে ব্যস্ত। তার মধ্যেই বৃহস্পতিবার আরজিকর মামলায় নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় আরজিকর মামলায় সাজাপ্রাপ্ত এবং সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। আরজিকর মামলায় এবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যেখানে সাজাপ্রাপ্ত এবং সন্দেহভাজনদের নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি মনে হচ্ছে যে এই যে নির্বাচনের আগে আরজিকর মামলার নিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু, এটি শুধুমাত্র কি ভোটের উপরে কোনো রকম ভাবে প্রভাব ফেলার জন্য, কি মনে হচ্ছে? দেখুন, ভোটের উপরে কি প্রভাব পড়বে আমরা জানি না, সেটা তো ভোটের রেজাল্টের পরে বোঝা যাবে। কিন্তু আরজি করে আমাদেরই ঘরের একটি মেয়ে বলুন, বোন বলুন, অভয়া বলুন, নির্ভয়া বলুন, তিলোত্তমা বলুন, কি নামই ডাকুন না কেন, তার নির্মম হত্যা, ধর্ষণ এবং হত্যা, এটা যেমন একটা বড় অন্যায় হয়েছে, তার চাইতে বড় অন্যায় হয়েছে এই মেয়েটির ধর্ষণ এবং হত্যার পরে যে বিচারের নামে প্রহসনটা দিনের পর দিন হলো। আজকে প্রায় ২ বছর হতে চললো এই মেয়েটি এবং তার পরিবার কিন্তু ন্যায় পায়নি, এটা ন্যায় পায়নি। আজকে এই মাননীয় ডিভিশন বেঞ্চের রায়কে আমি এক কথায় মনে করছি ঐতিহাসিক। দেখুন, ভোট রাজনীতি, ভোটে কি প্রভাব পড়লো এটা ভোটারদের ইস্যু নয়, ইস্যুটা পলিটিশিয়ানদের। এই যে সংকীর্ণ নির্বাচনী স্বার্থ, এটা পলিটিশিয়ানরা তেল দিয়ে মাপে। আমি ওই ফাঁদে পা দিতে চাইছি না। আমি নেতা নই, আমি সাধারণ মানুষ। আমি মনে করি অভয় আমার ঘরের মেয়ে, আমি বাংলার মেয়ে। যেই মেয়েটিকে তার বাবা মা নিঃস্ব হয়ে গিয়ে পড়িয়েছিল, সরকারি এশিয়ার প্রথম একটি হাসপাতালের সরকারি সার্ভিলেন্সের মধ্যে ৭২ ঘন্টা নিঃস্বার্থ পরিশ্রম করাকালীন তার রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এবং তার রেপ অ্যান্ড মার্ডারের প্রত্যেকটা পরতে রাজ্য সরকারের চালিত প্রশাসন এভিডেন্সকে কিল করেছে, নষ্ট করেছে। তালা থানার ওসি থেকে শুরু করে সন্দীপ রায় ডাক্তার, তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে সন্দীপন ঘোষ, প্রত্যেকে যুক্ত ছিল। আর এত বড় কনস্পিরেসি, আমি তার জন্য সিবিআই লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যা রিপোর্ট গুলো বেরিয়েছিল প্রকাশের বাইরে, তাতে পরিষ্কার হয়ে গেছিল এত বড় ম্যাসিভ রেপ অ্যান্ড মার্ডার। প্রত্যেকটা হাড় ভেঙেছিল শরীরে, চোখ থেকে রক্ত বের করে দেওয়া হয়েছিল। এটা একটা পুরুষের দ্বারা সম্ভব নয়, একজন ধর্ষকের দ্বারা সম্ভব নয়। একটি ৩০-৩২ বছরের সমস্ত মেয়েকে পুরোপুরি বাগে এনে ধর্ষণ। এটা দ্বিতীয়, আপনারা জানেন কি কায়দায় মেয়েটার তড়িঘড়ি সমস্ত মেডিকেল সায়েন্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সন্ধ্যাবেলা এর পোস্টমর্টম হয়েছিল। তারপরে তার বডিটাকে কিভাবে হাইজ্যাক করে পুড়িয়ে ফেলা হয়েছিল, আপনারা জানেন। এগুলো নতুন করে আমি বলছি না। আজকে মাননীয় হাইকোর্ট যে রায়টা দিল, যে যিনি আপাতত কনভিক্ট হয়েছেন, অর্থাৎ সঞ্জীব রায়, সেই ক্রিমিনাল রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে ছিল, যে তার ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সিপি বিনীত গোয়েলের গাড়ি চড়ে বেড়াতো, বাইক, তার নামে রেজিস্টার করা বাইকে, যে অস্ত্রধারী ব্যাটালিয়নের রুমে থাকতো, যেটা সে ভারত পশ্চিমবঙ্গের এই সিভিক ভলেন্টিয়ার অ্যাক্ট অনুযায়ী সে পারে না, তাকে করতো। যেই সুযোগ নিয়ে সে ওই আরজি করে রাত্রিবেলা ঢোকার পারমিটটা পেয়েছিল, সে এবং আর কারা কারা যুক্ত সেটাকে সিবিআই পুনরায় তদন্ত করতে পারবে। কিংবা হাইকোর্টের কোথাও মনে হয়েছে সবকিছু তথ্য তালাশ করে সবাই জবাবের ভিত্তিতে যে এর সাথে কোনোভাবেই একজন যুক্ত নয়,
ডিএনএ রিপোর্টে বিস্তর গোলযোগ থাকছিল। এই জায়গায় দাঁড়িয়ে এটা একটা ঐতিহাসিক, কিন্তু একটা প্রশ্ন জাগে জানেন, প্রশ্নটা হচ্ছে এই সিবিআই তো রাজ্যের থেকে 4 দিনের মাথায় পুরো তদন্ত ভারটা তুলে নিয়েছিল, সীমা আহুজাকে দেওয়া হয়েছিল। আপনারা জানেন সীমা আহুজার ভূমিকা নিয়ে খুদ এই মেয়েটির, প্রয়াত মেয়েটির বাবা মা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন, তাকে আদালত চত্বরে মারতে গিয়েছিল অভয়ের বাবা, এটাও তো ফলাও করে বাইরে বেরিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই কি আদৌ আবার তদন্ত করে বিজ্ঞানের, আদালত বলেছে সমস্ত আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে সমস্ত এভিডেন্স যেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, মাস্তুমটা ভেঙে ফেলা হয়েছিল সন্দীপ ঘোষের নেতৃত্বে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আমি মনে করি যে এই সিবিআই যারা প্রথমে ইচ্ছাকৃত ফেল করেছিল বা পারেনি আসল অপরাধী অব্দি পৌঁছতে, রাজ্যের দেওয়া রিপোর্টকেই স্ট্যাম্প মেরেছিল, যার মধ্যে ছিল বিস্তর গোলযোগ, বিস্তর। লালবাজারের একাধিক পুলিশ কর্তা সেদিন দাঁড়িয়ে থেকে এভিডেন্সকে নষ্ট করেছিল। ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তার মধ্যে একজন, আপনি জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই সিবিআই কে পুনরায় দায়িত্ব দেওয়াতে কিন্তু সন্দেহটা আরো ঘনীভূত হলো, এবং আমি মনে করি যদি সিবিআই আগের ভূমিকায় থাকে তাহলে হয়তো এই তদন্তটা আবারও বিষবাও জলে চলে গেল। ফলে সব দিক থেকে দাঁড়িয়ে আজকের এই রায়ে পলিটিক্যাল পার্টির নেতারা কিভাবে নেবে, বিশেষ করে অভয়ের মা যেখানে বিজেপি বিধায়ক প্রার্থী হয়েছেন, কতভাবে সেটাকে এনক্যাশ করে বাজারে ইয়েতে ভোট ময়দানে নামবেন সেটা তাদের ইস্যু। কিন্তু আমি বিশ্বাস করি আজকের রায়টা একদিকে যেমন আশা জাগালো, আরেকদিকে একটা ভয়ানক সন্দেহের বাতাবরণ, মানে আশঙ্কার বাতাবরণও তৈরি করলো। কারণ সিবিআই কিন্তু একটা 4 দিনের অসমাপ্ত কাজকেও পরিপূর্ণতা দিতে পারেনি। তাই হাইকোর্টকে সিবিআই এর তদন্তের রিপোর্টের চার্জশিটকে সন্দেহ প্রকাশ করে তার প্রতি অনাস্থা দেখিয়ে আজকে বলতে হলো পুনরায় তদন্তটাকে চালাতে, আবার পুনরায় উন্মোচিত করতে নতুন নতুন দিকগুলোকে। এটা তো সিবিআই তদন্তের প্রতিও অনাস্থা। সেই সিবিআই যার তদন্তের প্রতি অনাস্থা তৈরি করলো, সেই সংস্থাকে দিয়ে কি আপনাদের মনে করেন পুনরায় অভয়ার এই মামলাটা সত্যকে উন্মোচিত করতে পারবে? আমার অসংখ্য একটা সন্দেহের জায়গা রইল। বরং এটা হতে পারতো বিচার বিভাগীয় তদন্ত। যদি বিচার বিভাগীয় তদন্তটা হতে পারতো কোর্ট মনিটরিং, বিচারপতিদের নিয়ন্ত্রণে থেকে, যেটা ভারতবর্ষের ইতিহাসে অনেক এরকম ঘটনা আছে, সিবিআই ইডি পারেনি, বিচার বিভাগীয় তদন্তে সেটা সত্য উন্মোচিত হয়েছে। তাই আমার মনে হয় মেয়েটা দিনান্তে আমার আপনার ঘরের অভয়া, যে অভয়া মানে বলতে পারেন অভাগীর থেকে অভয়া হয়েছে, সেই অভাগী মেয়েটা হয়তো ন্যায় পাওয়ার জায়গায় কিছুটা এগিয়ে থাকতো। আমি এখনো বিশ্বাস করি যে সিবিআই হয়তো এই জায়গায় পুনরায় সেই কনস্পিরেসির পার্ট হয়ে না সেটাকে ভুলুণ্ঠিত করে দেয় হাইকোর্টের আশা ভরসাকে। জন্টুবাবু কি মনে হচ্ছে এবার কি তবে এই যে হাইকোর্ট নতুন করে নির্দেশ দিয়েছে, নতুন করে আবার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে, এবার কি তবে রায় পেতে চলেছে? যারা সন্দেহভাজন রয়েছে তাদেরকে কি সত্যি সত্যি এবার কি তবে আদালত কাঠগড়ায় দাঁড় করাবে, কি মনে হচ্ছে? দেখুন, এ রাজ্যে ভারতবর্ষে একাধিক, শুধু দিল্লির নির্ভয়া কাণ্ডটাই আমরা দেখেছিলাম অতি দ্রুততার সাথে রায়টা ঘোষণা হয়েছিল। তারপরে ভারতবর্ষে আমি যদি আরো স্পেসিফিক বলি, পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গ সরকার বলে বেড়ায় এ রাজ্যে মহিলাদের উপরে মানে নির্যাতন, অত্যাচার, রেপ, অন্যায়, তার নাকি রেট খুব কম। আমি ধরে নিলাম, এনসিআরবি রিপোর্ট তো তাই বলে। কিন্তু এনসিআর রিপোর্টের দ্বিতীয় এক অংশ আছে, বলা হয় পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচারের রেট কম হলেও যে কটা অত্যাচার রেজিস্টার্ড হয় তার ন্যায় পাওয়া, অর্থাৎ কনভিকশন যেটাকে বলে, ন্যায়ও কিন্তু ভারতবর্ষের সবচেয়ে কম পশ্চিমবঙ্গের মেয়েরাই পায়। তাই এ রাজ্যে অ্যাসিড আক্রান্ত মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি ভারতবর্ষে, বাল্য বিবাহের সংখ্যা মেয়েদের সবচেয়ে বেশি আমাদের রাজ্যে। তাহলে প্রশ্নটা হলো, এ রাজ্যে মেয়েদের উপরে অন্যায়, যেটা কামদুনি হয়েছিল, আপনারা জানেন কামদুনি নিম্ন আদালতে ফাঁসির আসামি, উচ্চ আদালতে রাজ্য সরকারের কোন রকম সহযোগিতা না পেয়ে
তৎকালীন বিনীত গোয়েল গোয়েন্দা দপ্তরে ছিলেন, যার সময় যিনি সিপি থাকাকালীন কামদুনি এই অভয়ার কাণ্ডটা হয় কলকাতায়, তখন তিনি গোয়েন্দা দপ্তরে, তার কোনো রকম এভিডেন্স জমা করেনি হাইকোর্ট বলে। শেখর মান্থাই তখন ডিভিশন বেঞ্চে ছিলেন। তিনি পরতে 92 পৃষ্ঠার রায় বলেছিলেন যে আমরা বাধ্য হলাম নিম্ন আদালতে ধর্ষণের পরে ফাঁসির আসামিকে একজনকে মুক্ত করতে, বাকিদের যাবজ্জীবন থেকে চিরতরে মুক্ত করতে। এইটা যদি বিচার ব্যবস্থা পাঠ হয় এবং সিবিআই যদি একই ধারায় এই আবার পুনরায় তদন্তটাকে মেরে ফেলে, তাহলে কিন্তু আমরা দিগান্তে ওই আমাদের হাতে ওই পেন্সিলটাই পড়ে থাকবে, আমরা ন্যায় পাবো না, অভয় ন্যায় পাবে না। আমার যেটা মনে হয় কোর্ট যেই দ্রুততার সাথে, যেই সক্রিয়তার সাথে আজকে এই ঐতিহাসিক রায়টা জানিয়ে সিবিআই এর আগের তদন্তটাকে বুড়াঙ্গল দেখালো, সন্দেহ প্রকাশ করলো, ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে, সেই ডিভিশন বেঞ্চ যেন আগামীতে সিবিআই এর উপরে একদম কড়া নজর রেখে তাদের মনিটরিং এ সিবিআই কে বাধ্য করে অন্তত উন্নত প্রযুক্তিকে হাতিয়ার করে যত এভিডেন্স শাসক দলের প্রশাসন মিটিয়ে দিয়েছে, নষ্ট করেছে, সেগুলোকে পুনরুদ্ধার করে অভয়ার মামলা দ্রুততার সাথে দেখে নজির তৈরি করুক। বাংলার মা বোন, ভারতবর্ষের মা বোন, আর সমুদ্র হিমাচল, সারা পৃথিবী যেই মেয়েটির ধর্ষণ এবং ভয়ানক হত্যার পরে কেঁপে উঠেছিল, আন্দোলিত হয়েছিল, রাত জেগেছিল, তাদের যেন এই ন্যায়টা পাইয়ে দিয়ে একটা উদাহরণ সেট আপ করে যে ভারতবর্ষ নারী পুরুষ উভয়ের শান্তি সহাবস্থানের জায়গা, এখানে মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, এটা দেখার এখন জায়গা। ভোটের মতো যাবে আসবে, ইস্যু তৈরি হবে, ইস্যু হারিয়ে যাবে, কিন্তু এই মেয়েটির যদি ন্যায় না পায়, এই মেয়েটির হত্যার সাথে যুক্ত যত বড় মাপের প্রভাবশালী নেতা মন্ত্রী কর্তা হোক না কেন, তাদের যদি শাস্তি না দেওয়া যায় দ্রুত, তাহলে এই নারী অত্যাচারকারী, নারী ধর্ষণকারী, নারীদের ভোগ্যপণ্য ভাবা এই লুম্পেন, এই যে ভয়ানক চিন্তারা অ্যান্টি সোশ্যালরা, তারা কিন্তু উঠতে হবে। আর নারীদের বাইরে স্বাধীনভাবে কাজ করা, পুরুষের সাথে পায়ে পা রেখে জগৎ জয় করা, ভারত যে শ্রেষ্ঠ আসন তৈরি করার, সেটা কিন্তু সংকুচিত হবে। মেয়েদের বাবা মা আর বাইরে বের করবে না। একই তো এই আরজিকর ঘটনার পরে পরের বছরের রিপোর্ট, মেয়েদের ডাক্তারিতে পড়ার ক্ষেত্রটায় বাংলার মেয়েদের অনেকটা কমে গেছে, মেয়েদের ডাক্তারি পাঠাচ্ছে না, বাবা পাঠায় না, বড় অংশের মেয়েদের। ফলে এই সামাজিক যে ক্রিয়াটা, এটা যেন একটা মানে উদাহরণ সেট আপ হয় যে মেয়েরা স্বাধীনভাবে রাত বিরাত যখন তখন বাইরে বেরোবে, স্বাধীনভাবে কাজ করবে দেশের উন্নতিতে, সমাজের উন্নতিতে। এটাই কারণ। মনে রাখবেন এই ঘটনার পরে কিন্তু ভূমিকা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল ব্যাক টু কিচেন, ভিতরে সেই প্রবচনটাকে ধার করে যে মেয়েরা রাতে বেরোবে না, নবান্ন অর্ডার ইস্যু করেছিল, মেয়েদের দায়িত্ব রাষ্ট্র নেবে না, রাজ্য নেবে না। আপনি ভাবুন, মেয়েদের কাজের জায়গাটা কিছু সংকুচিত হবে যদি ন্যায় না পায় অভয়া। একদমই। ঝন্টুবাবু, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে এই ঘটনা প্রসঙ্গে তার কি ভূমিকা নিয়ে আপনার কি মতামত রয়েছে? দেখুন, বিনীত গোয়েলের ভূমিকা আপনারা সিপি হিসাবে দেখেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। গোয়েন্দা প্রধান থাকাকালীন তিনি কামদুনির গণধর্ষণের ঘটনায় ফাঁসির আসামি, তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ডিভিশন বেঞ্চে জমা করেনি। রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 92 পাতার রায়ে পরতে বলেছিল যে এখানে খুন, ওই বাচ্চা মেয়েটাকে, কলেজ পড়ুয়া মেয়েটাকে রেপ করেছিল একাধিক লোক মিলে, তারপরে দুপা ছিঁড়ে ফেলেছিল জরাসন্ধের মতন। ভাবুন কত অত্যাচার করেছিল শিশু ওই বাচ্চা মেয়েটিকে। তারপরে সেই আসামিদের উপযুক্ত তথ্য প্রমাণই দেয়নি রাজ্যের তৎকালীন গোয়েন্দার প্রধান বিনীত গোয়েল, নাম ধরে 92 পাতার রায়ে পরতে লিখেছিল তৎকালীন ডিভিশন বেঞ্চে রাজশেখর মান্থা। ফলে সেই সময় বিনীত গোয়েলের ভূমিকাটা কত ভয়ানক ছিল আপনাদের দুটো উদাহরণ বলি। মনে আছে যে এই লালবাজারের নিয়ন্ত্রণে থাকা ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে কিছু ছবি দেখিয়েছিল, সেই ছবিতে ক্রপ করা ছিল কিছু ছবি, আমরা সেই ক্রপে হাতগুলো দেখতে পেয়েছিলাম। ভুল করে হাতগুলোকে করে কাটার সময় ইরেজ করতে ভুলে গেছিল ডিসি সেন্ট্রাল, সেই ছবিগুলো আইডেন্টিফাই হয়েছিল
তৃণমূল প্রভাবিত ডাক্তার ইউনিয়নের সেই তোলাবাজ লুম্পেন সেই বাহিনীর বিরূপাক্ষর বাবুর নাম, আরো 2-3 জনের নাম ছিল সেখানে। সেই মানুষগুলোকে পরবর্তীকালে কিন্তু ডিসি সেন্ট্রাল মকলমের সিপি বিনীত গোয়েলের নেতৃত্বে এই লালবাজার বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিল। এভিডেন্সের জায়গাটাকে পুরোপুরি উইটনেসকে একদম নষ্ট করে দিয়েছিল মাননীয় সুপ্রিম কোর্ট। তৎকালীন মাননীয় সুপ্রিম কোর্টকে বলতে হয়েছিল যে এভিডেন্স হ্যাজ ট্যাম্পার্ড, এভিডেন্স ধ্বংস হয়েছে। আমার কথা নয়, সুপ্রিম কোর্টকে বলতে হয়েছিল। মুখ্য বিচারপতি বেঞ্চ বলেছিল, প্রকাশ্যে লাইভ স্ট্রিমিং এ সারা পৃথিবী দেখেছিল। এমনকি মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বারবার ডিসি সেন্ট্রালের ভূমিকা, ডিসি সেন্ট্রাল এবং লালবাজারের কলকাতা সিপি তার ভূমিকা নিয়ে, যেই লালবাজারকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো ব্রিটিশদের সময়। এশিয়ার প্রথম কমিশনারেট হচ্ছে লালবাজার। আপনি কল্পনা করুন, বাঙালি হিসেবে গর্ব হয় আমার যে ব্রিটিশ রাজত্বকালে চীনেও প্রথম কমিশনারেট তৈরি হয়নি। চীন, সুপার পাওয়ার চীন, ভারতে তৈরি হয়েছিল কলকাতায় এই লালবাজার। সেই লালবাজারের একজন একটা সময় পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করতো। সেই লালবাজারের পুলিশ কতটা অপদার্থ হতে পারে, কতটা কনস্পিরেসি পার্ট হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি 15ই আগস্টের আগের দিন রাত্রিবেলা যখন কাতারে কাছে শাসক দল আশ্রিত গুন্ডারা গিয়ে আরজি করে হামলা করলো, তারা বলছে প্রকাশ্যে চলুন আমরা সেই ঘরটায় যেখানে এভিডেন্স আছে, যেখানে রেপ অ্যান্ড মার্ডারটা হয়েছিল সেখানে গিয়ে ভাঙচুর করি। চল, ভাঙচুর হয়েছিল, র্যাপিড উইথনেস ট্যাম্পার্ড হয়েছিল। আরজি করের ওই ভ্যান্ডালিজমের নির্বাক দর্শক ছিলেন এই বিনীত গোয়েল, হেলমেট পরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি যদি যা পুলিশ ফোর্স নিয়ে গেছিল, একজনকেও অর্ডার দিত যে তোমরা লাঠি চার্জ করো, ওই 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 সব ক্রিমিনাল অ্যান্টিসোশালরা মাটিতে মিশে যেত। অথচ সেদিন আমরা কি দেখেছিলাম, পুলিশ গিয়ে নার্সদের রুমে গিয়ে লুকিয়েছে, তাই তো? এই বিনীত গোয়েল ছিল মেন রক্ষাকর্তা এই ক্রিমিনালদের, এই ধর্ষণকারীদের। তাই তাকে কিন্তু পথ খোয়াতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, এবং জুনিয়র ডাক্তাররা তাকে মেরুদণ্ড উপহার দিয়েছিল। যদিও আলাদা ব্যাপার যে তাকে আবার পুরস্কৃত করে মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন একটা উঁচু পোস্টে। কিন্তু আপনাকে আমি আবারও বলছি যে এটা তাকে পুরস্কার দিয়ে ফিরিয়ে আনা নাকি কিসের জন্য পুরস্কার, আমি ওই সবে তর্কে বিতর্কে যাচ্ছি না। কিন্তু আমি আপনাকে বলছি, এই লালবাজার এই বিনীত গোয়েল চাইলে সেদিন 24 ঘন্টার মধ্যে সমস্ত কালপ্রিট এই ধর্ষণের সাথে যুক্ত প্রত্যেককে ভারতের পিছনে ঢোকাতে পারত। তারা করেনি। কি কারণে করেনি, কি জন্য, যদি সঠিক তদন্ত হয় কর্মী বেরিয়ে আসবে। কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি যে সিপি বিনীত গোয়েল সেদিন সরাসরি যুক্ত ছিল, এবং এমনও অভিযোগ করছিল বিনীত গোয়েলের বান্ধবী সীমা পাহুজা, যিনি সিবিআই এর অন্যতম আইনজীবী, তিনি নাকি ওই বন্ধুত্বের খাতিরে পুরো মামলাটাকে কেচে দিয়েছিল। আমি জানি না এটা কতটা সত্যি, ঠিক আছে, কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি সিবিআই এর আগের তদন্ত এবং বিনীত গোয়েলের এভিডেন্স ট্যাম্পারিং এর যে একটা ব্যাপক কনস্পিরেসি, তার ফলে মেয়েটার কিন্তু মানে অভয়ার তদন্ত কিন্তু 20 বাউ জলে চলে গেছে। এখন যদি সিবিআই সত্যিকারের হাইকোর্টের নির্দেশ মেনে ডিভিশন বেঞ্চের আধুনিক প্রযুক্তি কাজে না লাগায়, এই অভয়ার আসল অপরাধীদের কোনোদিনও আর ধরা যাবে না। বেশ বেশ, ধন্যবাদ ঝন্টুবাবু আপনাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আরজিকর মামলা এবার নয়ার নির্দেশ, আমরা কথা বললাম ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাকের সঙ্গে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আরজিকর মামলা এবার নয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যেখানে প্রয়োজনে অত্যাধিক প্রযুক্তি ও তদন্তকারী সংস্থা ব্যবহার করতে পারে এমনটাও কিন্তু জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত এবং সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলায়। মৃতের পরিবার ঘটনাস্থল পরিদর্শন করতে চাওয়ায় রাজ্যের আপত্তি কেন, এমন কিন্তু প্রশ্ন উঠেছে। প্রশ্ন তোলেন বিচারপতি রাজশেখর মান্থা।